ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শিবম। তো বন্ধুরা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে যে মামলাটি উঠেছিল 22 লক্ষ ওএমআর সিটের, সেই মামলাটা কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখানেও কিন্তু জয় জয়কার এসএসসি। এবং এক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে যারা যোগ্য প্রার্থীরা রয়েছে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন, ধর্মেন্দ্র প্রধানের সাথে, এবং সেখান থেকে কি আপডেটটা এসছে সেটাও সম্বন্ধে জানবো। এছাড়া আপনারা জানেন ইতিমধ্যে পিএসসির পক্ষ থেকে মিসলেনিয়াসের এক্সামিনেশনের কিন্তু যারা যোগ্য প্রার্থীরা, যারা প্রাইমারি লেভেলে যারা পাস করেছেন তাদের কিন্তু লিস্ট পাবলিশ করা হয়েছে। তো সেক্ষেত্রে 49 জন প্রার্থীর তাদের কিন্তু ওএমআর সিট ব্ল্যাঙ্ক থাকার জন্য তারা কিন্তু ফার্দার এক্সামিনেশনে বসতে পারছেন এবং তাদের নামটা কিন্তু ক্যান্সেল গেছে, সেই মর্মেই জানানো হয়েছে পিএসসির পক্ষ থেকে। তো সম্পূর্ণ কি আপডেটটি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আপনারা জানেন 22 লক্ষ ওএমআর সিটের যে কেসটি সেটা কিন্তু সিবিআই এবং গভর্নমেন্টকে পার্টি করে কিন্তু একটি কেস কিন্তু উঠেছিল, যেখানে যোগ্য প্রার্থীরা তাদের কিন্তু লাস্ট এই অ্যাপিলটা তারা কিন্তু জানিয়েছে। যেখানে আপনারা জানেন আগে সুপ্রিম কোর্ট প্রিভিয়াস যে ভার্ডিক্টটা হয়েছিল সেখানে এসএসসির পক্ষ থেকে আর কোনো বাধা থাকলো না, সমস্ত মামলা খারিজ করে দেওয়া হয়েছিল, যেখানে এই প্রসিডিউরটি সম্পূর্ণরূপে চলতে থাকে। এবং তারপরে যোগ্য প্রার্থীরা পরবর্তীকালে পার্টি করে সেই যে ওএমআর সিট রয়েছে সেই ওএমআর সিটের কিন্তু কপিটা পাবলিশ করার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু সম্পূর্ণরূপে তাদের এই যে বক্তব্যটা বা ওএমআর সিট পাবলিশের জায়গাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে। এবং তার কারণটা কি সেটা চলুন এবার আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এই মামলাটি কিন্তু উঠে এসেছে, যেখানে কিন্তু বারবার এটাই বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলাটি খারিজ করেছে, কিন্তু কেন সেটা আবার চলুন দেখে নেওয়া যাক। হাউএভার দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ outrightly dismissed this bill, and Justice Sanjay Kumar bench stated that the case has been pending for a long time and its various aspects have been reviewed multiple times। অর্থাৎ সঞ্জয় কুমার বেঞ্চ, ইতিমধ্যে আপনারা জানবেন যে বিচারপতি খান্নার যিনি 26,000 প্যানেলকে বাতিল করেছিলেন এবং তার সঙ্গে যখন ডিসিশন মেকিংয়ের যে কমিটি ছিল সেই কমিটির মধ্যে সঞ্জয় কুমার বাবুও ছিলেন। তো সেক্ষেত্রে তার কিন্তু মতামত নেই, আপাতত যে খান্না বাবুর যে মতামতটা যেটা সেটা কিন্তু জারি করা হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে সঞ্জয় কুমার বাবু কিন্তু এই বেঞ্চে ছিলেন। সেক্ষেত্রে সঞ্জয় কুমার বাবুই এই মামলাতে অংশগ্রহণ করছেন এবং তিনি এইটা বলতে চাইছেন যে স্টার্টেড দ্যাট দ্য কেস হ্যাজ বিন পেন্ডিং ফর এ লং টাইম। অর্থাৎ এই যে কেসের মামলাটি কিন্তু অনেক দিন ধরে পড়ে রয়েছে, ইটস ভেরিয়াস অ্যাসপেক্টস হ্যাভ বিন রিভিউড মাল্টিপল টাইমস। অর্থাৎ এবং এই কেসের যে সমস্ত দিক ছিল সেই সমস্ত দিক কিন্তু আলোচনা হয়ে গেছে এবং তার ভিত্তিতে কোর্ট বিশ্বাস করছে, দ্য কোর্ট বিলিভ দেয়ার ইজ নো নিডেড টু পাবলিশ টু ওএমআর সিট নাও। এখন কোর্ট সম্পূর্ণরূপে যেটা মনে করছে এখন আর ওএমআর সিট পাবলিশ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এই জন্য যা জাজ হচ্ছে তারা কিন্তু বলছেন দ্য ম্যাটার হ্যাজ বিন হ্যাঙ্গিং ফেয়ার ফর লং এনাফ। অর্থাৎ অনেক দিন ধরেই কিন্তু এই ম্যাটারটা কিন্তু ঝুলছে অ্যান্ড অল অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড ফর টু অ্যাড্রেস টু ইট। অর্থাৎ একে মানে যতটা ভাবে যেভাবেই বিভিন্ন দিক বা বিভিন্ন অ্যাসপেক্টসের দিক থেকে ভাবনা চিন্তা করে যা দিকগুলো উঠে আসতে পারে সেগুলো কিন্তু অ্যাড্রেস করা হয়ে গেছে। তো সুতরাং নতুন করে আবার নতুনভাবে আবার ওএমআর সিটের পাবলিশ করা নিয়ে কোনো ইস্যু যাতে না ক্রিয়েট হয় বা এই প্রসিডিওরের মধ্যে যাতে কোনো অসুবিধার জায়গা না তৈরি হয় সেটাই কিন্তু বলছেন মহামান্য আদালতের পক্ষ থেকে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা ভার্ডিক্ট অলরেডি বেরিয়ে গেছে, যেখানে 13 মের মধ্যে কিন্তু নোটিফিকেশান পাবলিশের কথা বলা হয়েছিল এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে এরপর যদি নতুন কোনো মামলা বা ওএমআর সিট সহ অন্যান্য বিভিন্ন জটিলতার দিকগুলো যদি উঠে আসে তো সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাও কিন্তু বিলম্বিত হতে পারে। এবং সেই অনুযায়ী যে প্রিভিয়াস যে আগে যে মামলাগুলো হয়েছিল সেখানে ফাইনাল ডিসিশন কি হয়েছিল, সুপ্রিম কোর্ট অলসো নোটেড দ্যাট সেভারেল পাইরের অ্যাপ্লিকেশন রিভিউ পিটিশন অ্যান্ড আদার পিলস কনসার্নিং দ্য জব ক্যান্সেলেশন হ্যাভ অলরেডি বিন ডিসমিস। অর্থাৎ আগে যে সমস্ত যারা জব অ্যাসপিরেন্ট আপনারা জানেন যে যারা ওয়েটিং লিস্টে ছিল তারা অ্যাপ্লাই করেছিল যাতে বয়স রিল্যাক্সেশন যাতে করা যায় বা এক্সপিরিয়েন্সের দিক থেকে, সেগুলো সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেছে। অ্যান্ড দেয়ারফর দেয়ার ইজ নো রিজন টু ইন্টারভেন ইনি আদার ম্যাটার। অর্থাৎ এরপরে যাতে আর কোনো ম্যাটারের কোনো ইন্টারভেন্সের ক্ষেত্রে এখানে কোনো প্রয়োজনীয়তা কিন্তু এখানে দেখছে না সর্বোচ্চ আদালত। অ্যান্ড দ্য কোর্ট হ্যাজ অ্যাডভাইস টু পিটিশনার টু অ্যাপ্রোচ দ্য হাইকোর্ট। অর্থাৎ হাইকোর্টে যেতে বলছে যদি কোনো বিষয় যদি কোনো কোয়ারিজ থাকে তো সেক্ষেত্রে ডাইরেক্টলি কোনো মতে আর যাতে সুপ্রিম কোর্টকে ব্যস্ত না করা হয় তো সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং দি কেস উইল ডিসমিস অ্যাট দ্য অ্যাডমিশন স্টেজ ইটসেলফ। অর্থাৎ যখনই দাখিল করা হয়েছিল সেই পিরিয়ডেই কিন্তু এই যে কেসটা সেটা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য জাজ অলসো অ্যাডভাইস টু দ্য পিটিশন উইথড্র দ্য কেস। অর্থাৎ এই যে কেসটা চলছে এবং সেটাকে উইথড্র করে নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দ্য পসিবিলিটি অফ সেগ্রিগেটিং এলিজিবল ক্যান্ডিডেটস বাই পাবলিশিং দ্য ওএমআর সিট হ্যাজ বিন ক্লোজ ফর নাও। এবং এটা নিয়েই বিবাদটা আরও দালা বাঁধছে, যেখানে যোগ্য প্রার্থীদের আন্দোলন এবং যে দাবিটা
যেটা সর্বোচ্চ আদালতের উপর বিশ্বাস রেখে তারা কিন্তু এই মামলাটা লড়ছিল। সেক্ষেত্রে আর কোনো আশা থাকলো না এবং তাদের মধ্যে একাংশই এই যে বিচারটা পাবলিশড হয়েছে সেটা তারা কিন্তু মানতে পারছে না এবং তারা মনে করছেন যে এখানেও তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছেন। হোয়াট ইজ দ্য ফিউচার ফর দ্য জব অ্যাসপিরেন্টস? এরপরে জব অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে কতটা কি ফিউচার রয়েছে? দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট হ্যাজ মেড দ্য ফিউচার অফ দ্য 2016 এসএসসি জব অ্যাসপিরেন্টস even more uncertain, and since OMR sheet will not be published, the process of separating eligible and ineligible candidates has become more complicated. যদি এই OMR sheet না পাবলিশড হয়, কী করে একজন যোগ্য অযোগ্যের লিস্ট, যেটা আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলছেন যে অযোগ্যরা কত রয়েছে সেই সংখ্যাটা আমাদের জানান, আমাদের সেই সংখ্যাটা বলুন। তো সেক্ষেত্রে দেখুন, অফিসিয়ালি যতক্ষণ না রিপোর্ট আসছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বলা যায় না। ইতিমধ্যে আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে মামলাটি লড়া হচ্ছিল এসএসসির পক্ষ থেকে, সেখানে কিন্তু সম্পূর্ণরূপে জানানো হয়েছিল 108 জন কিন্তু যারা টেইন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল। তো আপনারা সহজ হিসাবে আপনারা দেখুন, যদি 2600 প্যানেল বাতিল যায় তো 2600-র মধ্যে অ্যাপ্রক্সিমেট যদি 2600 আমরা ধরি এবং 15,000 জন তারা যদি আনটেইন্টেড ক্যান্ডিডেট হয়, তাহলে বাকি যারা থাকছে তারা সবাই কিন্তু অযোগ্য হিসাবেই তো গণ্য হবে। ঠিক আছে, তো এই হিসাবটা কিন্তু সহজ হিসাবটা হতে পারে, যেটা আমার মনে হয়। এবং অনলি টাইম উইল টেল হুইচ পাথ দেয়ার স্ট্রাগল উইল take now. However, as per court advice, their next step will likely have to be through the High Court, and the running will be undoubtedly become to major topic of discussion in state politics and the educational sector. অর্থাৎ আপনারা জানেন এই যে বর্তমান যে মামলাটা চলছে, যে এসএসসি মামলাটা এখন 2024 থেকে এখন বর্তমান পর্যন্ত 2025 সাল পর্যন্ত যে মামলাটি চলছে, এবং সেই মামলাতে যেটা দেখা গেল আলটিমেট 26,000 ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাপ্লিকেশান বাতিল গেছে। তো সেক্ষেত্রে তারপরে অনেক জল ঘোলার পরে যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে তার ভিত্তিতে পলিটিক্যাল যে মেরুকরণ বা প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সে জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। এবং এর কারণটা, এর ফেসটা কারা করছে? আপনারা জানেন ইতিমধ্যে ওবিসি মামলাও কিন্তু চলছে, ওবিসি মামলাটা আরও পেছানো হচ্ছে এবং এর ফলে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা তারা জেনারেল যে ডিগ্রি করছিল সেখান থেকে তারা কিন্তু মানে সেই ডিগ্রিতে তারা আগ্রহ প্রকাশ করছে না এবং তারা বিভিন্ন অন্যান্য তারা কিন্তু রাজ্যে গিয়ে তাদের সময়টা যাতে না নষ্ট হয় তার জন্য তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশান করছে এবং জেনারেল লাইনের সিট মানে অনেকই ফাঁকা রয়েছে। ঠিক আছে, সেগুলো আমি একটা নতুন ভিডিওতে না হলে আলোচনা করে দেবো। এবং সেই দিক থেকে কিন্তু এই পলিটিক্যাল পার্সপেক্টিভের দিক থেকে, স্টেট পলিটিক্যাল পার্সপেক্টিভের দিক থেকে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নির্দিষ্ট এই রায় বা এই বিচার। ঠিক আছে, তো এরপরে আপনাদের আমি জানাতে চলেছি যে এরপরে কিন্তু আপনাদের এসএসসির পক্ষে সুপ্রিম কোর্টে যে ওএমআর সিট খারিজ হয়েছে এবং যারা যোগ্য প্রার্থীরা রয়েছে তারা ইতিমধ্যে দিল্লিতে গিয়ে তারা ধর্ণা দিচ্ছে এবং তারপরে তারা কিন্তু গেছেন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে এবং সেখানে গিয়ে তারা কি দাবিটা রাখলো এবং তার কি আপডেটটা এসে চলুন এরপর আমরা জেনে নিই। এসএসসি সুপ্রিম কোর্টের খারিজ ওএমআর সিটের মামলা, তো যেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মামলার ও ওএমআর সিট প্রকাশের আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ সংক্রান্ত এই মামলার নিষ্পত্তি হয়েছে কিন্তু আগেই শীর্ষ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী যারা দাগি নন এবং এমন শিক্ষকদের ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্যোগ কিন্তু শুরু করেছে কমিশন, যার মধ্যে আপনারা জানেন 1700 আপনাদের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করেনি। তো সেক্ষেত্রে সেই আপডেটটি যদি না জেনে থাকেন কেন অ্যাপ্লাই করেনি, তো অবশ্যই আপনাদের আমি বলবো যে আগের আমার যে ভিডিওটি রয়েছে সেটা আপনারা কিন্তু দেখতে পারেন। তারই মধ্যে ফের ওএমআর সিট প্রকাশের দাবিতে মামলা হলেও এদিন তা খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব কুমার শর্মার বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানায় আর নতুন করে কোনো পথ খোলার প্রয়োজন কিন্তু নেই, এতে জটিলতা বাড়বে এবং সেই কারণে মামলা কিন্তু খারিজ করা হয়। 2016 সালে এসএসসি মামলার সুপ্রিম কোর্টের মূল মামলার রায় মেনে নিতে নারাজ চাকরি প্রার্থীদের একাংশ। কারণ আপনারা জানেন যোগ্য বা অযোগ্য সেটা যেটা আলটিমেটভাবে যদি ওএমআর সিট প্রকাশিত হতো তাহলে একটা বোঝা যেত, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রায় আগে জানানো হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করতে, তাই সুপ্রিম কোর্টও চাইছে না যাতে এই মামলাটা আর কোনোভাবে জলঘোলা হোক। তো এক্ষেত্রে হতে পারে, এটা অনেকেই বলতে পারেন বা অনেকেই একাংশ এটা মনে করছেন যে এই যে রায়, এই রায় কিন্তু চাকরিহারাদের পরিপন্থী একটি রায় এবং সেই রায়ের ভার্ডিক্টটা সম্পূর্ণরূপে অন্যায্য। তারা দাবি করছেন রায় বিচারের ব্যবস্থার উপর বিশ্বাস করে তাদের এত এই দাবিটা থাকতেই পারে। পরীক্ষা না নিয়ে তাদের যেটা দাবি যে পরীক্ষা না নিয়ে তাদের কিন্তু পুনর্বহাল করতে হবে আগের চাকরিতে, তারা কিন্তু পরীক্ষা দিতে তারা কিন্তু নারাজ। তো সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে 15,000-এর উপরে অ্যাপ্লিকেশান অলরেডি জমা পড়ে গেছে। তো সেক্ষেত্রে একমাত্র ওএমআর সিট প্রকাশের মাধ্যমেই যোগ্য অযোগ্য নির্বাচন করা যেত এবং সেই প্রক্রিয়াটাও কিন্তু এখন আর সুপ্রিম কোর্টের হাতে থাকলো না, কারণ সুপ্রিম কোর্ট এটা খারিজ করে দিয়েছে। তো এক্ষেত্রে দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কিন্তু
সাক্ষাৎ করলেন বাংলার চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের সামগ্রিক বিষয় তুলে ধরেন চাকরিহারারা এবং ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে তাদের উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন। এবং চাকরি বাতিলের প্রতিবাদে দিল্লিতে গত 3 দিন ধরে অবস্থান বিক্ষোভ কিন্তু করেছিলেন যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা। রামলীলা ময়দানের কর্মসূচি শেষ হওয়ার পর একদিন কলকাতার উদ্দেশ্যেও তারা কিন্তু রওনা দিয়েছেন, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের কাছেও নিজেদের দাবিটা তারা রাখলেন। আলটিমেট তারা আর করবেটা কি? যোগ্য প্রার্থীদের আর করার কি আছে? তাদের মাস মুভমেন্ট থেকে আরম্ভ করে রাজ্যের বিরোধিতা থেকে আরম্ভ করে তারা দিল্লি পর্যন্ত গিয়ে সেখানে ধর্ণা এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা শোনা করা এবং বিচারপতির প্রতি আস্থা রেখে বিচার মোকদ্দমা লড়া। আলটিমেটাম হিসাবে যেটা উঠে এলো, আলটিমেট এখন আর কোনো নিয়োগ প্রক্রিয়াতে, এসএসসির নিয়োগ প্রক্রিয়াতে কোনো মতে হস্তক্ষেপ করতে চাইছে না। যেই রুলে এসএসসি পরীক্ষা নিতে চাইছে সেই পরীক্ষাটা হয়তো নেওয়া হবে, কিন্তু অযোগ্য যারা আছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, এরপরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে এসএসসি পরীক্ষার দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে, যেখানে আপনাদের 7 এবং 14ই সেপ্টেম্বর কিন্তু দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে। যেখানে আপনারা জানেন যে 9-10-এর জন্য আপনাদের কিন্তু যে ডেটটা ঘোষণা করা হয়েছে সেটা 7 সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবং এই 2 দিনের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 12টার দিকে হবে। এবং যে সময়সীমাটা থাকছে, যে আপনাদের পরীক্ষার সময়সীমাটা, যেটা 1.5 ঘন্টা সময় আপনাদের থাকছে। সূত্রের খবর, কমিশনের পক্ষ থেকে এই 2 দিন পরীক্ষা নেওয়ার প্রস্তাব কিন্তু স্কুল শিক্ষা দপ্তরে কিন্তু পাঠানো হয়েছে। দপ্তরের পক্ষ থেকে সম্মতি জানানোর পরেই এদিন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সব মিলিয়ে পরীক্ষায় বসার জন্য আবেদনকারীর সংখ্যা কিন্তু 6 লাখের কাছাকাছি, অর্থাৎ 5,85,000-এর কাছাকাছি। এবং নবম দশমের আবেদনকারীর সংখ্যাটা কিন্তু বেশি, কারণ দেখতেই হবে এখানে কিন্তু অনেকের পোস্ট গ্র্যাজুয়েশন থাকে না বা অন্যান্য অসুবিধা থাকতেই পারে, তো এবং সিট সংখ্যাটাও নবম দশমের ক্ষেত্রে বেশি, তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে। এবং সর্বশেষ যেই জিনিসটা আপনাদের বলবো, যে আপনারা জানেন পিএসসির ইতিমধ্যে মিসলেনিয়াসের যে আপনাদের লিস্টটা পাবলিশ করার কথা প্রিলিমিনারি এক্সামিনেশনে, সেটা লিস্ট অলরেডি পাবলিশড হয়েছে, যেখানে বিভিন্ন ত্রুটি দেখা গেছে। যেখানে ব্যানার্জি যারা রয়েছে, ব্যানার্জিরাও নাকি এখন বর্তমানে এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। যথেষ্ট এটা কিন্তু ভাববার বিষয়। এবং তো সেই জায়গা থেকে স্কুল সার্ভিস কমিশনের মতোই তারা পিএসসি আর ভুল করতে চাইছে না। তো কী রয়েছে আপডেটটি, চলুন দেখে নেওয়া যাক। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর সিট নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। অত্যন্ত আইনি লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম বিষয় ছিল ওএমআর সিট সম্বলিত উত্তরপত্র। অনেকে ব্ল্যাঙ্ক বা ফাঁকা সিট জমা দিয়ে এসছে বলে অভিযোগ ওঠে। অর্থাৎ এই যে ফাঁকা সিট জমা দেওয়া, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা যদি আগে থেকে এসএসসি এই বিষয়ে সচেতন হতো, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জায়গাটা যদি না এড়োতো, তো অবশ্যই এই আইনি জটিলতার মধ্যে এত চাকরি প্রার্থীদের হ্যারাসমেন্ট তো অবশ্যই হতো না। এবার এই ধরনের বিতর্ক যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য করা ব্যবস্থা নিচ্ছে। কারণ আপনারা জানেন বন্ধুরা, ইতিমধ্যে 2026 সালে আমাদের বিধানসভা ভোট রাজ্যে হতে চলেছে। তো সেদিক থেকে আর কোনো রিস্ক নিতে চাইছে না সরকার এবং বিভিন্ন গভর্নিং বডি। সম্প্রতি পিএসসি 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার প্রাথমিক লিখিত পরীক্ষায় সফল হয়েছিল 10,229 জন প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এই পরীক্ষার্থী আগস্টে চূড়ান্ত পরীক্ষা কিন্তু দেবেন। তো সফল প্রার্থীদের তালিকা প্রকাশের দিন সাতেক পরে পিএসসি কিন্তু পৃথক আবার একটি কিন্তু বিজ্ঞপ্তি জারি করে। কারণ এটা যথেষ্ট আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে যে ওএমআর সিট সম্পূর্ণরূপে ফাঁকা এবং যাদের লিস্ট অলরেডি পাবলিশ দেখা যাচ্ছে, যেখানে তারা হচ্ছে বিএনআরজি বা অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু নিজেদেরকে এসটি বলে দাবি করছেন। তো সেক্ষেত্রে বিভিন্ন ওএমআর সিটের যে জমা দেওয়া হয়েছে তাতে কিছু অনিয়ম রয়েছে বা অন্যান্য অনিয়মের ভিত্তিতে 49 জনকে তারা কিন্তু আইডেন্টিফাইড করেছে এবং তাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে গেছে। ওএমআর সিটে গোলমালের জন্য যাদের পরীক্ষা বাতিল করা হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে তাদের রোল নম্বরগুলিও। 49 জনের মধ্যে 31 জনকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে ওএমআর সিটের জন্য এবং বাকিদের জন্য কিন্তু আপনাদের তাদের বিভিন্ন নামে বা স্বাক্ষরতের কোনো গোলমাল ছিল, সিটে সই না থাকার জন্য, সেই সমস্ত কারণের জন্য তাদেরও কিন্তু 2 জনের বাতিল গেছে। টোটাল এখানে 49 জনের কিন্তু নাম এখানে কিন্তু এসেছে। 31 জনের পরীক্ষা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল এখানে বলে গণ্য করে দেওয়া হয়েছে। তো সুতরাং বন্ধুরা, এই টোটাল আপডেটটি এখানে থাকলো। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। কিন্তু আপনাদের এটাই আমি বলবো যে নানান ধরনের এরকম আপডেটগুলো তো আসতেই থাকবে, কিন্তু আপনাদের এই সমস্ত আপডেট থেকে সম্পূর্ণরূপে দূরে থাকুন। যে ফ্রেশার্সরা যারা ভয় পাচ্ছেন যে আমাদের মনে হয় সিট সংখ্যাটা কমে গেল, এই মনে হয় দাখিল করে নেবে, দেখুন আপনারা যদি চান পরীক্ষা পেতে বা পরীক্ষার একটা সিট আপনাদের যাতে আপনাদের থাকে, আপনাদের কিন্তু এই বিষয়গুলো ভাবলে হবে না। আপনারা জানেন মোটামুটি এখন 37,000-এর উপরে কিন্তু শিক্ষকতার বিজ্ঞপ্তির পোস্ট বেরিয়েছে, যার মধ্যে আপনারা জানছেন কেবলমাত্র 15,000 ক্যান্ডিডেট যদি যোগ্য হয়, বাকি সিটগুলো কারা নেবে? তারা সব কিছুই কিন্তু ফ্রেশার্সদের মধ্যে যাবে। কিন্তু এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা রয়েছে তার জন্য হয়তো অনেকে প্যারা টিচার বা অন্যান্য যারা শিক্ষকতা যাদের রয়েছে তারা কিন্তু এই জায়গাটা হয়তো অনেকটাই সুবিধা পাবে। কিন্তু আলটিমেট কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য সেই অপশানটা থাকছে।
এটা একদমই ভাবা ভুল যে ফেসেস ক্যান্ডিডেটের কোনো অপশন থাকছে না। অনেক শিক্ষকরা রয়েছেন বা অনেকেই যারা হচ্ছে স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, কিন্তু আমি বলবো যে আপনারা এই সমস্ত না দেখে সম্পূর্ণরূপে নিজেরা নিজেদের প্রিপারেশনটা নিন, সম্পূর্ণভাবে নিজেরা নিজেদের জায়গাটা বেস্ট করার চেষ্টা করুন। ঠিক আছে, তো এই রিলেটেড যদি কোনো আপডেট আসে বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন যদি কোনো নতুন ইনফরমেশন এখান থেকে পেয়ে থাকেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও শিক্ষক হতে, না তুমি খুঁজছো কেবলমাত্র একটা চাকরি? একজন শিক্ষক কেবলমাত্র ক্লাস নেন না, তিনি ভবিষ্যৎ গড়েন, তিনি সমাজ গড়েন, এক একটা ছাত্রের জীবনে আলো জ্বালান। হ্যাঁ, সিটেট ডিসেম্বর 2025-এর জন্য দ্য বাংলার নিয়ে এসছে দ্য ফাইটার ব্যাচ, এবং এই ফাইটার ব্যাচ হচ্ছে তোমাদের জীবনের লক্ষ্য পূরণের সেই স্ট্র্যাটেজি, সেই পথ, যেখানে অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের প্রপার গাইডেন্সের মাধ্যমে পৌঁছে দেবে তোমাদের অভীষ্ট লক্ষ্যে, তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে। এই ফাইটার ব্যাচের বিশেষত্ব কি রয়েছে? এই ফাইটার ব্যাচটি যেটা হতে চলেছে সম্পূর্ণ লাইভ ক্লাস, যেখানে তোমরা লাইভ ডাউট ক্লিয়ার করতে পারছো, সঙ্গে ওই লাইভ ক্লাস অ্যাটেম্প না করতে পারলে সেগুলো রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকছে, যেখানে তোমরা পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রিপারেশন নিতে পারছো, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তো মক টেস্ট থাকছে, সঙ্গে সঙ্গে ফুল লেন্থ মক টেস্টের মাধ্যমে তুমি কম্পিটিশনের কোন জায়গায় রয়েছো সেটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা চাইছো সিটেটের এই ব্যাচে জয়েন করতে, তো নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, এই কিউআর কোড স্ক্যান করে সরাসরি তোমরা ভর্তি হয়ে যাও। তো দেখা হবে তোমাদের নতুন জোশে, নতুনভাবে, নতুন স্ট্র্যাটেজিতে সিটেট লক্ষ্য পূরণের লড়াই, এবং যে লড়াই হবে বাংলার নেট সাথে।